দেখাশোনা প্রি। আবার চলে এসেছি। দেখাশোনা প্রি প্রথমবার চলেছে রোড ট্রিপে। আমাদের ট্রিপের নাম কি জানেন? আমাদের এইবারকার ট্রিপের নাম হচ্ছে ব্যাঙ্গালোর টু গোয়া ভায়া হাম্পি উইথ মাম্পি। কাক ভোরে ঘুম থেকে উঠে ব্যাঙ্গালোর শহরের ঘুম ভাঙেনি তখন যাত্রা শুরু করে এখন মোটামুটি সকাল। রাস্তার ধারে যেগুলো রয়েছে ট্রাকের উপর, আমি তো বুঝতেই পারছিলাম না এগুলো কি। পরে বুঝলাম যে এগুলো হচ্ছে উইন্ড মিলের উইং, এবং এগুলো সামনেই আমাদের উইন্ড মিলের একটা বিরাট এলাকা আছে চিত্রদুর্গ। সেই চিত্রদুর্গে আমরা উইন্ড মিল দেখতে পাবো সার দিয়ে, এবং সেইখানেই এগুলো নিয়ে যাওয়া হচ্ছে। কি সুন্দর, তাই না? চলছে কমাবো, আমি কমিয়ে দিচ্ছি। চলছিল কমিয়ে দিচ্ছি, সেফটিটা দরকার, সেফটি ফার্স্ট। 100তে নামিয়ে। হ্যাঁ, রোড ট্রিপে এটা মনে রাখতে হবে, যতই সুযোগ থাকুক গাড়িতে স্পিড তোলার, স্পিড কিন্তু আমরা কখনোই খুব বেশি তুলব না, একদম সাবধানে গাড়ি চালাবো। ব্রেক। ওয়েলকাম টু কারাজিভানাপল্লী টোল প্লাজা। চা খাবো। এই যে রাস্তায় ফুল পেয়েছি, পড়েছি মাথায়। মুরুক্কু উইথ টি অ্যান্ড হোমমেড বার্গার ব্রেকফাস্ট। এর নাম ভারতবর্ষ। দেখছেন কিভাবে লোকে যাতায়াত করে? কি অদ্ভুত, আমি এরকম কখনো দেখিনি। ব্যাঙ্গালোর নিবাসীরা বলছে যে আমরা এবার চিত্রদুর্গার পাশ দিয়ে যাচ্ছি। দূরে সার দিয়ে সেই উইন্ডমিলগুলিকে আমরা দেখতে পাচ্ছি, যেগুলিকে আমরা দেখব বলে আশা করেছিলাম। আর ওই যে রাস্তায় ট্রাকের উপর রাখা ছিল সেই এক একটা ব্লেড, আর কি উইং তো নয়, ব্লেড, ফ্যানের এক একটা ব্লেড, সেই ব্লেডগুলোকে এখন আমরা ঘুরন্ত অবস্থায় দেখতে পাচ্ছি। ভারী সুন্দর দৃশ্য, যাই বলুন। সত্যি কথা বলছি, যেমন সুন্দর রাস্তা ঠিক তেমনই সুন্দর দৃশ্য। পাহাড়ি এলাকা, তার মধ্যে উইন্ডমিল, তার মধ্যে মেঘলা আকাশ, আর লং ড্রাইভ, কোনো কাজের চিন্তা নেই। এর থেকে আরামপ্রদ আর কিছু হতে পারে কি? উইন্ডমিল দেখা শেষ হয়েছে কিনা বলতে পারি না, লেক দেখা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আজ রাতে আমরা থাকবো হাম্পিতে। এটাই আমাদের যাত্রাপথের সবথেকে বড় সারপ্রাইজ। আমরা শুধু গোয়া যাচ্ছি না, আমরা প্রাচীন সভ্য শহর হাম্পি পুরোপুরি দেখে তারপর গোয়া যাব। ন্যাশনাল হাইওয়েটি যেন বিভিন্ন রূপে সজ্জিত হয়ে আমাদের সামনে উপস্থিত হচ্ছে। প্রথমে দেখলাম উইন্ডমিলের সারি, তারপর দেখলাম অপূর্ব একটি লেক এবং পাহাড়, এখন দেখছি বোগেনভেলিয়া ফুলের অপূর্ব রঙের সমাহার। মন জুড়িয়ে যাচ্ছে। সামনে টানেলের একটি মুখ দেখতে পাচ্ছি,
ভীষণ রোমাঞ্চকর হয় টানেলগুলো। ও বাবা, এই যে দেখছি আরো একটি লেক আমাদের অপেক্ষায় বসে রয়েছে। সত্যি বলছি, কর্ণাটক যে এত সুন্দর এটা আমার ধারণার মধ্যেই ছিল না। আমরা তো এখনো কর্ণাটকেই রয়েছি। কি অপূর্ব প্রাকৃতিক দৃশ্য আমাদের চারপাশে আমরা দেখতে পাচ্ছি, তা বলার নয়। অবশেষে উপস্থিত হয়েছি তুঙ্গভদ্রা নদীর তীরে কেটিটিডিসি হোটেল ময়ূরা ভুবনেশ্বরীতে। খুব সুন্দর হোটেলের লোকেশন। সেই ভোর রাতে ব্যাঙ্গালোর থেকে রওনা দিয়ে হাম্পি পৌঁছতে আমাদের লাগলো সময় প্রায় 5 থেকে 6 ঘন্টা। মাঝে আমরা একটু ব্রেক নিয়েছিলাম, 2-1 বার তো ব্রেক নিতেই হয়। আমরা নিজেদের গাড়িতেই হোটেল ময়ূরায় এসেছি। কর্ণাটক স্টেট ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন KSTDC'র হোটেল ময়ূরা। রিসেপশন হোটেল ময়ূরা ভুবনেশ্বরী, হাম্পি, কমলাপুরা। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে কমলাপুরা। হোটেল ময়ূরাতে একটি বারও আছে। এটা হলো হোটেল ময়ূরার ওপেন রেস্টুরেন্ট অর্থাৎ ডাইনিং এরিয়া। বাহ, বেশ সুন্দর জায়গাটা। সরকারি হোটেল ময়ূরা পুরোটাই গ্রাউন্ড ফ্লোরে। মাঝারি সাইজের রুম, ডাবল বেডের যেগুলো, তবে এক্সট্রা ম্যাট্রেস প্রয়োজন হলে একটা পাতা যাবে এবং মোটামুটি জায়গা আছে। হোটেলটির চারপাশে এতটাই গাছপালা যে প্রচুর পোকা আছে, এটাই একটা যা সমস্যা। আর গাড়ি থাকতে হবে, গাড়ি থাকাই সুবিধাজনক। ও মা, এটা কি সুন্দর! ডিম কোথায়? ওই তো। ও হ্যাঁ, ওই একটা ছোট্ট ছোট্ট দুটো ডিম আছে। তাই ভাবে কি আমায় ফোটাচ্ছে। হ্যাঁ, ভালো পেয়েছি। দারুণ পেয়েছো এটা তুমি। আমি ভালো এখানে আড্ডা মারা যাবে, তো আমি ডিসকাভার করতে আসি। ফ্লোটিং। জলের মধ্যে কি আছে? হোটেলে পৌঁছেই আমরা প্রত্যেকে ফ্রেশ হয়ে নিয়েছি। লাঞ্চের অর্ডার আমাদের আগে থেকেই দেওয়া ছিল। আমরা লাঞ্চ করেই বেরিয়ে পড়ব হাম্পির কিছু জায়গা আজকে দেখে নেব। হাম্পিতে আমাদের অনেক কিছু দেখার আছে।
14th সেঞ্চুরিতে দক্ষিণ ভারতের বিজয়নগর রাজ্যের রাজধানী ছিল হাম্পি, যেটি বর্তমানে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি। আমরা চলে এসেছি হাম্পির চণ্ডীকেশ্বরা টেম্পল দেখতে। প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে এটি অন্যতম। আমরা এখন চণ্ডীকেশ্বরা টেম্পলের গর্ভগৃহে। এখানকার বৈশিষ্ট্য হচ্ছে এর চূড়োটি অনেক উঁচু এবং সেটি ফাঁকা ওপরটা, এবং ওখান থেকে যেন জল পুরোপুরি শিবলিঙ্গের মাথায় এসে পড়বে। যদিও শিবলিঙ্গটি বর্তমানে নেই, হয়তো নন্দী দেবতা এখানে ছিলেন, কিন্তু সবই এখান থেকে যখন বাহুমণি বিজয়নগরকে অধিকার করে নেয় তখন বাহুমণি সুলতানরা এখান থেকে সমস্ত কিছুই লুট করে নিয়ে যান। কথিত আছে এই লুট প্রক্রিয়া প্রায় 6 মাস ধরে চলেছিল। 6 মাস ধরে বাহুমণি সুলতানরা বিজয়নগর সাম্রাজ্যের সমস্ত সম্পত্তি দখল করে নিয়েছিল, লুট করে নিয়ে গিয়েছিল। বেশিরভাগই এখন তামিলনাড়ুতে পাওয়া যায়। তুমুল বৃষ্টি পড়ছে, তুমুল, তার মধ্যেও আমরা ছাড়ছি না। এই নারকেল নেবে? নেবে ঠাকুরের? তাই? হ্যাঁ, এখানে মন্দিরে তোমাকে খাবো, আমরা নিয়ে খাবো। হ্যাঁ, খাই তো। তাহলে নিয়ে নেবো, সব তো ছুরি দিয়ে কেটে নেবো। বাহ, কি সুন্দর দর্শন হলো। একটু ছোট করো। কত জোরে বৃষ্টি হচ্ছে। নন্দী মহারাজ আর আমরা একটা নারকেল প্রসাদ নিয়ে নেব। তুঙ্গভদ্রার তীরে, তুঙ্গভদ্রার তীরে। কোনখানটা ইয়ে আছে বুঝি না। এই নদীতে বজরা চালিয়ে কি করে এসেছিল? ওই যে সেই তুঙ্গভদ্রার তীরে সেই শরদিন্দুর উপন্যাস আছে না, কৃষ্ণ মন্দির হাম্পি। আমার মা দিকে কৃষ্ণ মন্দির, ডান দিকে কৃষ্ণ বাজার আর পুষ্করিণী।
কৃষ্ণ মন্দিরের গর্ভগৃহের কৃষ্ণ মূর্তিটি এখন আর এখানে নেই। বাহমুনিরা নিয়ে গিয়েছিল, ওটি বর্তমানে তামিলনাড়ুতে আছে। মন্দির গাত্রের অপূর্ব কারুকার্য দেখতে দেখতে এটাই মনে হচ্ছিল যে আমরা নিজেরাই সুন্দর সৃষ্টি করি, আবার নিজেরাই বিদ্বেষবশত তা ধ্বংস করি। বিজয়নগর সাম্রাজ্যের যে সমৃদ্ধি, যে সৌন্দর্য মানুষই তো সৃষ্টি করেছিল। আবার বাহুমনির সুলতান, তারাও তো মানুষ, তারাই এসে সেগুলোকে ধ্বংস করেছে, নষ্ট করেছে। যেটুকু যা অবশিষ্ট ছিল সেগুলি নষ্ট করেছে পরবর্তীকালে ব্রিটিশ শাসকরা। আমরা চলে এসেছি কৃষ্ণ মন্দিরের ঠিক বিপরীত দিকে পুষ্করিণী এবং কৃষ্ণ বাজার অঞ্চলটি ঘুরে দেখবার জন্য। বাজারের মধ্যে এই বেদিগুলি দেখলে এখনকার মাছের বাজারের কথা মনে পড়ে নাকি? পুষ্করিণীতে নামিবার সিঁড়ি। একসময় এখানে জল ছিল, এখন আর জল নেই। মাঝখানে একটি জল মন্দিরের মতো রয়েছে। এই পুষ্করিণীকে কেন্দ্র করে চতুর্পার্শ্বেই রয়েছে সারি সারি দোকান দেওয়ার মতো জায়গা। কি অদ্ভুত সুন্দর পরিকল্পনা, ভাবতেও অবাক লাগে। চারপাশে তাকাতে তাকাতে দেখতে পেয়ে গেলাম বাজার থেকে পুষ্করিণীর মধ্যে জল পড়ার জন্য একটি নালী করা রয়েছে। সেই নালীটি বাজারের জল পড়ার জন্য নাকি পুষ্করিণী ভরার জন্য তুঙ্গভদ্রা নদী থেকে জল আসতো সেটা ঠিক বুঝতে পারলাম না। প্রাচীন নালাটির কিছু চিহ্ন এখনো বর্তমান, পরিষ্কার বোঝা যাচ্ছে এখান দিয়েই নালাটি ছিল। কৃষ্ণবাজারে ঘুরতে ঘুরতে একটি বড় অদ্ভুত পোকা নজরে এলো। সেটি হলো বিশাল আকৃতির কেন্ন। আমাদের আঙুলের তুলনায় অনেক বড় এবং অনেক মোটা, এরকম কখনো দেখিনি। হাম্পির অন্যতম বৈশিষ্ট্য হলো রাস্তার ধারে এরকম বড় বড় বিশালাকায় পাথর খণ্ডের সমাবেশ। বড় বড় পাথর খণ্ডগুলিকে দেখলে মনে হয় এক্ষুনি গড়িয়ে আসবে, কিন্তু আশ্চর্য, এরা হাজার হাজার বছর ধরে ঠিক এইভাবেই রয়েছে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হওয়ার জন্য হাম্পির প্রতিটি রাস্তাঘাট অপূর্ব সুন্দর। শুধুমাত্র গাড়িতে করে ঘুরে বেড়াতেই আপনার ভালো লাগবে। আমরা এবার চলে এসেছি হাম্পির প্রসন্ন বিরূপাক্ষ মন্দিরে। এটি মাটির তলার শিব। মাটির তলার শিব আমরা দেখতে পাইনি, বৃষ্টির জলে সেটি পরিপূর্ণ হয়েছিল। বিরূপাক্ষ মন্দির থেকে পায়ে হাঁটা পথে উত্তর দিকে আরও খানিকটা এগিয়ে গেলে আমরা দেখতে পাবো ট্যাঙ্কশাল, বন্দিগৃহ, এছাড়াও রানীদের থাকবার জায়গা, কিছু মন্দিরের ভগ্নাবশেষ ওখানে দেখতে পাওয়া যায়। অনেক বড় বিস্তৃত এলাকা, অতটা ঘুরে দেখবার মতো সময় হাতে ছিল না বলে আমরা পুরোটা ঘুরে দেখেছি এমন কথা বলতে পারি না। হাজারা রামচন্দ্র টেম্পল। আমরা চলে এসেছি হাজারা রামচন্দ্র টেম্পলে। সেখানে দেখলাম ব্রেলে এই মন্দির সম্পর্কে লেখা আছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার স্মারকটিও এখানে রয়েছে। এছাড়া মন্দির সম্বন্ধে বলা আছে যে আন্নালা দেবী, তিনি রানী ছিলেন, তিনি এখানে এই মন্দিরটি 1400 শতাব্দীতে প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরের আরাধ্য দেবতা হচ্ছেন ভগবান রামচন্দ্র। মন্দিরে কিন্তু এখন আর পুজো হয় না, আর সেই মূর্তিটিও আর নেই। সম্ভবত বাহমনি সুলতানরা যখন বিজয়নগর দখল করে নিয়েছিল তখন তারা ওগুলি সব এখান থেকে নিয়ে চলে গিয়েছিল।
তবে মন্দিরটি দেখতে আসার একটা বিশেষ কারণ আছে, সেই বিশেষ কারণটি আর কিছুক্ষণের মধ্যে আমাদের চোখের সামনে প্রকাশিত হবে। মন্দিরের ইতিউতি জল জমে থাকার প্রধান কারণ হলো যে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে কিছু কিছু জায়গায় আমরা দেখছি যে জল জমে যাচ্ছে। এই সবই তো কারণ, এই সমস্ত প্রাচীন স্থাপত্যগুলির ক্ষয়ের কারণও তো এইগুলোই। আমি একটা জিনিস বুঝতে পেরেছি, সেটা হচ্ছে যে সমস্ত পিলারগুলো কারুকার্যময় সেগুলি বাঁচানো গেছে, আর যেগুলি প্লেন পিলার পাশে রাখা আছে যেমন এইটি, এগুলি হচ্ছে সাপোর্ট দেওয়ার জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দিয়ে রেখেছে, যাতে স্ট্রাকচারটা ধসে পড়ে না যায়। হ্যাঁ, এই সেই গর্ভগৃহ যার জন্য হাজারা রামচন্দ্র টেম্পলের এতটা নামডাক। এই গর্ভগৃহেই এখনো পর্যন্ত কিছু পিলার রয়েছে যেটা অরিজিনাল কোষ্টি পাথরের তৈরি, এবং তার মধ্যে অপূর্ব সৌন্দর্য মণ্ডিত কারুকার্য খচিত পিলার, যেটা হাম্পিতে আর কোনো মন্দিরে অবশিষ্ট নেই। বাকি মন্দিরগুলিতে ছিল কি না সেটা ইতিহাস বলে না, কারণ কোথাওই এই স্ট্রাকচার আর দেখা যায় না। এটা বেঁচে গেছে বাহুমণিদের আক্রমণ থেকে, নাকি এটা তারা নিয়ে যেতে পারেনি, নাকি এটা এরকমই ছিল, ওরা খোলার চেষ্টাও করেনি, সেটা ইতিহাস জানে। ইতিহাসের কালের গর্ভে তা আজ নিমজ্জিত। কিন্তু কি যে অপরূপ এটা, কালো পাথরের মধ্যে এই স্ট্রাকচার অপূর্ব। হাজারা রামচন্দ্র টেম্পলের প্রতিটি দেওয়ালই এত সুন্দর, এত সুন্দরভাবে প্রত্যেকটি দেওয়ালে বিভিন্ন রকমের ঘটনাবলী পাথরে খোদাই অবস্থায় রয়েছে, যে তার সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা যায়। পুষ্করিণীতে জল পড়ার জন্য যেরকম নালী মুখ ছিল, মন্দির থেকে জল বাইরে বেরোনোর জন্য সেই রকমই নালী দেখতে পাচ্ছি। প্রত্যেকটি নালী একই রকমের গঠনশৈলী, দেখতে খুব সুন্দর। এই মন্দিরটি কিন্তু বিরাট আকৃতির, অনেকটা বড় জায়গা নিয়ে মন্দিরের বিভিন্ন অংশ এখানে রয়েছে। আমরা আবার মন্দিরের প্রবেশদ্বারের সামনে চলে এসেছি। মন্দিরটা প্রায় পুরোটাই আমাদের প্রদক্ষিণ করে ঘোরা হয়ে গেছে। মন্দির থেকে বেরোনোর সময় বাইরের দিকে মন্দিরের ডান দিকের পাঁচিলটি একবার দেখে নিলাম। কি সুন্দর, সত্যি কি অপূর্ব। হাজারা রামচন্দ্র টেম্পলের গেট ডান হাতে রেখে যদি আমরা আরো দক্ষিণ দিকে এগিয়ে যাই, তাহলে পেয়ে যাব মহানবমী ডিব্বা দেখতে। এটি সম্ভবত রাজ পরিবারের রাজপ্রাসাদ এখানে ছিল। দিন প্রায় শেষ হয়ে এসছে, সূর্যাস্তের সময় উপস্থিত হয়েছে। আমরা মহানবমী ডিব্বাতেই রয়েছি। মহানবমী ডিব্বাতে শুরুতেই আমরা একটা সিক্রেট চেম্বার বলে একটা
দেখতে পেলাম। ওইখানে আমরা ঢোকার চেষ্টা করলাম, কিন্তু ভেতরে বেশি দূর ঢোকা যাচ্ছে না দেখলাম, তাই আমরা আর ভেতরে বেশি যাইনি। অনেকটা গভীর এবং নিচে নেমে কোনো লাভ নেই সেই অর্থে, তাই মুখপথটাই একটু ভালো করে দেখে নিলাম। এটি হলো ওই সিক্রেট চেম্বারের আরেক দিকের রাস্তা, মানে প্রবেশ পথ বা বাহির পথ কোনো একটা হবে। দূর থেকে আরও একটি প্রাসাদের প্রবেশদ্বার নজরে পড়ছে। প্রবেশদ্বার এই কারণেই বলছি আন্দাজে, দুদিকে দুটি হাতি রাখা আছে, সিঁড়ি আছে এবং অনেকটা ফ্ল্যাট একটা জায়গা, হয়তো ছাদটা ধসে পড়ে গেছে। এইবারে আমাদের দৃষ্টি আকর্ষণ করছে দূরের ওই উঁচু প্রাসাদের অংশটি। ওটার উপরে উঠলে চারপাশটা খুব ভালোভাবে দেখতে পাওয়া যাবে, এটা আশা করছি। উপরে উঠে বুঝলাম যে উপর থেকে সত্যিই চারপাশটা খুব সুন্দর লাগছে, এবং এটা বুঝতে পারলাম যে যদি সূর্যাস্ত হওয়ার ঠিক আগে উঠতাম তাহলে উপর থেকে সূর্যাস্তটাও দেখতে খুবই ভালো লাগতো। আরেকটা কথা সবাইকে বলে রাখি যে সামনে যে সিঁড়িটা দিয়ে আমরা উঠলাম, যাদের ভার্টিগো আছে তাদের ওই সিঁড়ি দিয়ে উঠতে সমস্যা হতে পারে, তাই নামার সময় যে সিঁড়িটা পিছন দিক দিয়ে এই যে সিঁড়িটা দিয়ে নামছি, এই সিঁড়িটা কিন্তু অতটা উঁচু লাগবে না। যাদের ভার্টিগো আছে তারা উপরে ওঠার জন্য সামনের সিঁড়িটা ব্যবহার না করে পিছনের সিঁড়িটা ব্যবহার করতে পারেন, অসুবিধা কম হবে। এরকম দৃশ্য কোনদিন দেখবো ভাবিনি। আবারও বলছি, যাদের হাইটে প্রবলেম আছে তারা সামনের সিঁড়িটা অ্যাভয়েড করবেন, পিছনের দিক দিয়ে উঠবেন। এই হলো মহানবমী ডিব্বা। গল্প যেটা শুনলাম সেটা হচ্ছে যে মহানবমী ডিব্বার যে উঁচু অংশটায় আমরা উঠেছিলাম, ওইখান থেকে রাজা রানী দশেরার দিন যে বিরাট উৎসব পালিত হতো, রাবণ বধের যে বিজয় উৎসব, সেই বিজয় উৎসবটি পরিদর্শন করতেন। নিচে প্রজারা থাকতেন এবং রাজারানী উপর থেকে সেই দৃশ্য দেখতেন। পাথরের উপর দাঁত বসানোর মতো এরকম গর্ত কে করলো কে জানে। সারাদিনে আমাদের হাম্পিতে যা যা দেখার কথা আমরা ভেবেছিলাম সব দেখা হয়ে গেছে বলে দলের সবাই খুব খুশি, কিন্তু এইখানে আবার সেই রকম দাগ, কিসের ব্যাপার কে জানে। শেষ হইয়াও না হইল শেষ। মহানবমী ডিব্বার পিছনে এরকম একটা বিস্ময় অপেক্ষা করছিল, তা এক ফোঁটাও আন্দাজ করিনি। দেখলাম মোনোলিথিক স্টোন ডোর, এক শিলাদার, একটা পাথর কেটে দুটো দরজার পাল্লা পড়ে রয়েছে মাটিতে, কি করে ফিট করতো ঈশ্বরই জানেন। যাই হোক, আজকের মতো আমাদের যাত্রা শেষ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।